নমস্কার, পূরবী নিউজে স্বাগত। আমি শুভ। বিস্তারিত খবরে যাব, তবে সবার আগে হেডলাইন্স এক নজরে। আগামী 24শে নভেম্বর বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তীব্র কটাক্ষ বিজেপির। সীমান্তবর্তী বিভিন্ন সমস্যাকে সামনে রেখে বৈঠক করলেন দুদেশের প্রশাসনিক আধিকারিকরা। যাদের হাত ধরে পরপারে যাওয়া, আজ সেই ঠিকানায় পূরবী বাংলা ওরা কাজ করে। অরিন্দম শীলের সাসপেন্স থ্রিলার এবার সবরের ফার্স্ট লুক লঞ্চ হলো সম্প্রতি। এবারে আসছি বিস্তারিত খবরে। আগামী 24শে নভেম্বর বনগাঁ স্টেডিয়ামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে এখন চলছে জোর কদমের প্রস্তুতি। আগামী সোমবার বনগাঁ স্টেডিয়ামে কৃষক বাজার, খাদ্য ভবন, বনগাঁ হকার্স মার্কেট, বনগাঁ টাউন হল সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই আসার কথা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই মঞ্চ থেকেই উদ্বোধন করার কথা আছে, শিলান্যাস করার কথা আছে। আর শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন কিষাণ মান্ডি থেকে সবজি মান্ডি, খাদ্য ভবন উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। আর সেই সাথে সাথে এই মঞ্চ থেকেই বিতরণ হবে কয়েক হাজার সাইকেল, ট্রাক্টর এবং মৎস্যজীবীদের মৎস্য উপকরণ। আর তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে। যেভাবে চলছে মঞ্চ তৈরির কাজ, তেমনই চলছে মঞ্চের সামনে প্যান্ডেল, যেখানে জনসাধারণ বসবে, সেই জায়গায়ও চলছে জোর কদমে। টোটাল রায় ছাউনি দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে এখন থেকে শুরু হয়ে গেছে নানা প্রস্তুতি। মঞ্চ গড়ার পাশাপাশি হেলিপ্যাড তৈরির কাজ চলছে জোর কদমে। 24 তারিখ আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারা আসার অবশ্যই তিনি আসবেন হেলিকপ্টার চেপে। আর তার কপ্টার নামার জন্য তৈরি হচ্ছে হেলিপ্যাড। জোর কদমে প্রস্তুতি হেলিপ্যাড তৈরি করার। স্টেডিয়ামের সভা আর স্টেডিয়ামের পাশেই হাই স্কুল ময়দানেই তৈরি হচ্ছে হেলিপ্যাড। বনগাঁ থেকে কার্তিক শাহ, পূরবী নিউজ। আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই সভা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি। তাদের অভিযোগ, সরকারি কোষাগার থেকে কোটি টাকা খরচ করে এই সভা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। গরিব গুরব রয়েছে দেশে, তা থাকতে বনগাঁয় উনি আসছেন, কোটি টাকার উপরে উনি খরচা করছেন, কিন্তু এই টাকা খরচা করার কি প্রয়োজন ছিল আমরা জানি না। তবু গরিব গুরবের যে যা দিন চলছে বর্তমান, তেনার কোনো উপকারই তো হয় না। প্লাস উনি সমস্ত জায়গায় এই অনেক কিছু জিনিস উনি দানও করবেন নাকি শুনছি, কাদের করবেন জানি না। তবে এই সমস্ত পয়সা, সরকারি পয়সা অপব্যবহার করবার মতো বোধহয় আমার মনে হয় যেটা ওনার উচিত নয়। সরকারি পয়সা সরকারি কাজেই লাগুক, আমরা এটাই চাই। আজকে বনগাঁর যে রাস্তাঘাটের অবস্থা, কোনো যানবাহন চলতে পারে না, বা আজকে রাস্তাঘাট বা সমস্ত যত লোকজন আছে স্কুলের বাচ্চারা যেতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় আসছে 24 তারিখ। 24 তারিখে উনি প্রায় কোটি টাকার উপর খরচা করছেন সরকারি একটা কাজের উদ্দেশ্যে। আর সেখানে কোটি টাকা খরচা করে উনি কয়েক লক্ষ টাকার কিছু মাল দান করবেন সরকারিভাবে, তার জন্য আসছেন। কিন্তু উনি বারবার বলে যে কেন্দ্র ওনাকে টাকা দেয় না, ওনার কোষাগারে টাকা নেই। তবে এই যে কোটি টাকার উপরে শুধু সরকারি খরচ, এই খরচটার কি সত্যি প্রয়োজন ছিল? আর এই প্রয়োজনীয়তা যদি থেকে থাকে, তবে আমরা ধরবো যে সরকারি খরচ হচ্ছে আমাদের ক্ষতি করবার জন্য। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে একের পর এক উনি এই মহোৎসব শুরু করেছেন। আমরা এই টাকাটা যদি সরকারিভাবে সাধারণ মানুষের, দুস্থ মানুষের পাশে আরও বেশি করে সাহায্য করার জন্য দেওয়া হতো, তাতে কি দেশের উন্নতি বা বাংলার উন্নতি হতো না? কিন্তু উনি তা না করে বারবারই উনি বাংলা বঞ্চনায় বঞ্চিত হচ্ছে কেন্দ্রের কাছে, শুধু বারবার এই একটা কথা বলছেন। আমরা দুঃখ পাই এই জন্য সাধারণ মানুষের কাছে। তাই আমাদের বার্তা, আগামী দিনে যেন মুখ্যমন্ত্রী এই কথাগুলোর জবাব যেন উনি দেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বনগাঁ আসছেন। আমরা শুনছি প্রায় এই বনগাঁ আসতে যা প্রোগ্রাম আছে তাতে প্রায় 1 কোটি টাকার উপরে খরচ আছে, বিভিন্ন ব্যানার। আমি মনে করি এই যে উনি আসছেন, যে খরচ করছেন, এটা হচ্ছে আগামী আপনার লোকসভা নির্বাচনে অর্থাৎ উপনির্বাচনের একটা প্রচারের জন্য আসছেন। অথচ সরকারি ব্যয়, আমরা যে টাকা জনগণ যে কর দেন সেই টাকায় এইটা মহোৎসব হবে। অর্থাৎ এই টাকা দিয়ে যদি উনি পশ্চিমবঙ্গের উন্নয়নের, রাস্তাঘাট বা পরিবহনের ক্ষেত্রে খরচ করতেন, তাহলে বনগাঁর বা পশ্চিমবঙ্গের মানুষের উপকার হতো। উনি না করে উনি নিজস্ব দলবাজি করছেন।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, still forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারীর অরূপ রত্ন। PM মেডিকেল গলি, হাবড়া। Director non-spot admissions for B.Ed. Session 2014 to 2015. Eligibility. The candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service. আসছি পরবর্তী খবরে। জঙ্গি অনুপ্রবেশ নিয়ন্ত্রণ সহ একাধিক সমস্যাকে সামনে রেখে বাংলাদেশের সাতক্ষীরা ও যশোর জেলার আধিকারিকদের সাথে বৈঠক করলেন উত্তর 24 পরগনা জেলার SP, ASP, DM সহ উচ্চপদস্থ আধিকারিকরা। দুই দেশের প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এই বৈঠকটি হয় বারাসতের DM অফিসে। আমাদের বিষয় যেটা বললাম যে আমাদের সীমান্তে বিভিন্ন পিলার আছে, এই পিলারগুলো কীভাবে কনস্ট্রাক্ট মেরামত করা, আমাদের ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, এই বিষয়ে আমরা কী কী ব্যবস্থা নিতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট আপনাদের মিটিং কবে কি আপনারা এটা নিয়মিত আমরা এটা একটা খুব ইতিবাচক পদক্ষেপ, আমরা খুব সাধুবাদ জানাই।
আমাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টি যে তার থেকে এটা শুরু হয়েছে এবং আমাদের দু দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এটা উত্তরোত্তর যে আরও বৃদ্ধি হচ্ছে এটা তারই একটা প্রতিফলন। হিউম্যান ট্রাফিকিংয়ে আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন বা কী ধরনের? আমরা দু দেশে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি, যেমন বাংলাদেশে থেকে আপনি জানেন যে আমরা বিভিন্ন ইনকাম জেনারেটিং প্রজেক্ট নিচ্ছি, আমাদের নারী শিশুদের বিভিন্ন ট্রেনিং ক্যাপাসিটি বৃদ্ধি করছি সে বিষয়ে আছে এবং তারাও আমরা এটা অনুরোধ করেছি যে এটা তারা মানবিক ফরেনার্স অ্যাক্টে তারা এটার বিচার না করে যেন একটা অন্যভাবে তারা এটা দেখেন এবং আমাদের সাথে যেন এটা চেঞ্জ করেন, তথ্য আদান প্রদান করেন, সে বিষয় নিয়ে আলোচনা। মানে হিউম্যান ট্রাফিক হলে এই দেশে যদি বাংলাদেশি ধরা পড়ে তখন ফরেনার্স অ্যাক্টটা যেন না লাগু করা হয়। বিশেষত আমরা নারী এবং শিশুদের বিষয় নিয়ে এটা নারী শিশুদের বিষয়। আর সীমান্ত সমস্যা তো এখন বেশ কিছু আছে, অপরাধমূলক সমস্যা, সেগুলো নিয়ে আপনারা কোনো আলোচনা করলেন? আমরা যেটা বলেছি যে এজেন্টের বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনা না, এজেন্ডার মধ্যে নিশ্চয়ই অপরাধটা একটা বড় সমস্যা, চোরা চালান একটা বড় চোরাচালান ছিল এবং আমরা নিয়েছি এই সমস্ত যে তথ্য আছে আমাদের দু দেশের কাছে আমরা পারস্পরিক আমাদের চ্যানেল আছে, চ্যানেল মাধ্যমে আমরা আদান প্রদান করব। আমাদের দু দেশের মধ্যে বিস্তীর্ণ সীমানা রয়েছে, এটা সত্য, তবে আমরা এই 3টা জেলার সাথে যে সীমানা নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে আলোচনা করি। একটা জিনিস এই যে আমাদের ইছামতি নদীর এপার ভেঙে ওপারে বাড়ছে এবং সেখানে ভারতের সীমানা কমছে, এরকম একটা কথা অনেকেই বলে, আপনার এই জায়গাটায় কোনো আলোচনা নেই? এই বিষয়ে আমরা যে আমাদের দু দেশের আরও পরবর্তীতে বিষয় চোখ রাখবো পরবর্তী খবরে। পরিচিত পরিচয় ছেড়ে ডোম কিংবা অগ্রদানী ব্রাহ্মণ আছে সমাজের প্রবল বঞ্চনা, তবুও তো কাজ মেনে নিতে হবে এই জীবিকাকেই, কারণ দুটি অন্যের সংস্থান হয় এই জীবিকার হাত ধরেই। হাবড়া মুক্তিধামের এই দুই মুক্তিদাতা যাদের হাত ধরে পরপারে যাওয়া। সংসারে সবাই যবে সারাক্ষণ শত কর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো, নাহি উৎসে অদৃষ্টরে, নাহি নিজে দেবতারেশ্বরী, মানবের নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটি অন্ন খুঁটি কোনো মতে, কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া, শুধুমাত্র দুটি অন্নের জন্য কেউ অগ্রদামী ব্রাহ্মণ, কেউ বা শ্মশানের ডোম। হাবড়া মুক্তিধাম শ্মশানের অগ্রদানী ব্রাহ্মণ কার্তিক চক্রবর্তী, যাকে শ্মশানের প্রতিটি দেহ সৎকারের জন্য মন্ত্রপাঠী নয়, প্রথম পিণ্ডটা মৃত ব্যক্তির আগে তাকেই গ্রহণ করতে হয়। তখন শ্মশানে যে পিণ্ডটা দেবো, প্রথম পিণ্ড আমাকে খেতে হবে, ফার্স্ট পিণ্ড আমাকে খেতে হবে, হ্যাঁ, তারপরে বাড়িকে পিণ্ড খাওয়ানো হবে। বিষয়টি নির্মম, নিষ্ঠুর, কিন্তু অসত্য নয়। হিন্দু শাস্ত্রের নিয়ম মেনেই অগ্রদানী ব্রাহ্মণের এটাই কাজ। সমাজ যেভাবেই দেখুক, সংসারের প্রয়োজনে এই কাজটিকেই মর্যাদার সাথে মেনে নিয়েছেন কার্তিক বাবু। আমার সংসার আমাকে চালাতে হবে, সুতরাং আমার বাবা গত হয়েছেন, মা আছেন, মাকে আমি জিজ্ঞেস করেছি, যেটা আমার কর্তব্য ছিল মনে করি। আমার মা বলেছে, দেখ তোকে যদি তোর দাদা ভাই যদি হেল্প না করে কি করবি, হ্যাঁ, সংসার চালানোর চুরি না করলে হলো। পেশায় দুঃখ চলে না, তবুও তো মানুষ। কখনো কখনো নির্মমতার পাশে দুঃখের দাবানল জ্বলে ওঠে, কষ্ট পান, কিন্তু থেমে থাকা নয়। পরের কাজটিও যে ডেড বডি। কোনো কারো বাচ্চা মারা যায়, 12 বছরের নিচে তো তাও হয় না, 12 বছরের বাচ্চা ধরুন মারা গেল, ফিলিংসে আসে কিছুটা, যেমন আমার দুঃখ হয়, চোখ দিয়ে জল পড়ে, কিছু করার নেই, কি করবো, মৃত্যু তো সবার জন্য, আমার জন্য আছে। আমরা কথা বলেছিলাম পেশায় ডোম বিশু মজুমদারের সাথে, যিনি সংসারের অভাব মেটাতে দায়িত্ব নিয়েছেন শ্মশানে আসা মৃতদেহ সৎকারের। আমি অভাবের উপরে ঢুকছি এই কাজে, আর্থিক কারণে সংসার চালানোর জন্য আমি এই ভয় নয়, তা সে রেলে কাটা বডি হোক বা পোস্টমর্টম বডি, দিন আনতে অন্য সংস্থানে বড় কথা পয়সায়। কোনো ভয়ের দিকতে আমার কোনো ব্যাপার নেই, আমি দিন রাত সবসময় বডি আসলে, পোস্টমর্টম বডি, রেলে কাটা বডি, সব রকম বডি আসলে আমি পুরাই। ঘৃণা করবো কি করে, ঘৃণা পয়সা, আমার পয়সা সব কিছু। অভাবের তাড়নায় আসা এই পেশায় আনন্দ নয়,
সুখ নয় দুঃখের যন্ত্রণাই বেশি। ছোট্ট ছোট্ট শিশুদের নিথর দেহগুলো পরিবারের পরিজনের কাছ থেকে নিয়ে বিশ্ববাবু যখন দাহ করেন তখন স্বভাবতই অন্তর কেঁদে ওঠে। 4 বছর 5 বছরের বাচ্চা মারা যায়, তখন তাকে দাহ করতে হয়। তখন ওই দাহটা আমার করতে এলো, আমাকে দিয়ে করায়। তখন ওই বাচ্চা তুলতে গেলে তখনই একটু কষ্ট হয়। সংসারে 3টে ছেলে মেয়ের মধ্যে 2টি সন্তানই অসুস্থ। গড় হিসেবে মাসে 30টা বডি, প্রত্যেক বডি 300 টাকা করে। আমার ধরেন মাসে এবারে 30টা বডি আসে, তারপর 300 টাকা করে পাই, ওইতে আমার সংসার চলে। এছাড়া আর কোনো আমার এক্সট্রা ইনকাম নেই। সেই হিসাবে মৃতদেহ দাহ করে 9000 টাকা আয় করেন বিশ্ববাবু। সেটা দিয়ে চলে সংসারের সমস্ত ধরনের খরচ খরচা। আমার 3টে ছেলে মেয়ে আছে, তো আমার একটা ছেলে মেয়ের মাথার ডিস্টার্ব, ব্রেনের ডিস্টার্ব আছে, চিকিৎসা করতেছি। একটা মেয়ের হচ্ছে আমার কিডনি ড্যামেজ, চিকিৎসা করে যাচ্ছি। ছোট ছেলেটা জায়গা আমার ঠাকুর ইচ্ছা ভালো আছে। এখন আমি চিন্তা ভাবনা করছি যে এই কাজে না ঢুকলে আমি বাইরে কাজ করতাম, তাতেও পারতাম না করে। এখানে করে আমি টুকটাক মোটামুটি ঘরের সবার সামনে, চোখের সামনে আছি। অভিযোগ নয়, অনুরোধ বিশ্ববাবুর। হাবড়া মুক্তিধাম শ্মশানের 4টে চুল্লির 2টোতে ছাউনি আছে, বাকি 2টো ছাউনিহীন। বর্ষাকালে মৃতদেহ দাহ করতে বড়ই অসুবিধার। কতটা মহানুভব হলে এই অনুরোধ রাখা যায়। আমরা বিশ্ববাবুর অনুরোধ পৌঁছে দিলাম মানুষের জন্য মানুষের কাছে। এই আমাদের এই হাবড়া মুক্তিধাম শ্মশানের যে শেড, 4টে চুল্লি আছে, 4টে শেড আছে 2টোর। বর্ষাকালে অনেক বডি আসলে অসুবিধা হয়। তারপরে আপনার এই পিছনে যে ঘাটটা, অস্থি ফেলার ঘাটটা, চ্যান করার ঘাটটা, ঘাটের অবস্থাটাও ভালো না, তো মানুষ ওই জায়গায় যেতে পারে না, নামতে পারে না। এটা নিয়ে যদি আপনারা কোনো পৌরসভার থেকে কিছু করে, আর এই উপরের 4টে চুল্লি আছে, যদি শেডটা বাড়ানোর জন্য একটু ই করেন, এটা সবারই সুবিধা হয়। শান্তি পারাবার ভাষা করুণী হে কর্ণধার, তুমি হবে চিরসাথী। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া।
শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। চোখ রাখবো বিনোদনের খবরে। অরিন্দম শীলের রহস্যজনক বাংলা ছবি এবার শবরের ফার্স্ট লুক লঞ্চ হলো সম্প্রতি। গোয়েন্দা চরিত্রে শবরের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই ছবির ফার্স্ট লুক উদ্বোধন করলেন অভিনেতা দেব এবং পরিচালক সৃজিত। অরিন্দম শীলের পরিচালনায় রহস্যজনক বাংলা ছবি এবার শবরের ফার্স্ট লুক উদ্বোধন করলেন অভিনেতা দেব এবং পরিচালক সৃজিত। এই ছবির গোয়েন্দা চরিত্র শবরের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন আবির চট্টোপাধ্যায়, পায়েল সরকার, ঋত্বিক, জুন মালিয়া, স্বস্তিকা মুখার্জি, রাহুল সহ টলিউডের এক ঝাঁক তারকা। এই শীতের মৌসুমেই বড় পর্দায় মুক্তি পাবে এবার শবর। দর্শকদের হলে গিয়ে এই ছবি দেখার জন্য অনুরোধ জানালেন দেব। আমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্টকে করা উচিত। নর্মালি আমরা খুব বেশি মানে সাসপেন্স আর থ্রিল নিয়ে কাজ করি না, মানে বিকজ এটা খুব চ্যালেঞ্জিং একটা জোনার। অপুদাকে ডিটেকটিভ হিসেবে বেশ সুন্দর লাগলো, কনভিন্সিং লাগলো। কাস্টিং ওয়াজ লাইক সুপার। যেখানে ঋতিক আছে, আবির আছে, লাইক পায়েল আছে, জুন্দি আছে, সো মেনি পিপল আছে। লাইক কাস্টিং ওয়াইজ ইজ अगेन এ ভেরি গুড কাস্টিং, মাল্টি কাস্টিং এর ছবি একটা। অ্যান্ড অরিন্দম দা আই থিঙ্ক ইজ এ সেন্সিবল পার্সন, যে ছবিটাকে ঠিকঠাক মেকিং করতে পারে, সেটা আমার বিশ্বাস আছে। তো লাইক ওভারঅল প্যাকেজিং যেটাকে বলে থাকি, কি একটা ছবি আমরা কেন দেখতে যাবো, আমার মনে হয় সবকটা রিজনই রাইট আছে। অ্যান্ড সেই জন্য আমি এখানে এসেছি টু বি এ পার্ট অফ দ্য লঞ্চ। উইশ দ্য অল দ্য লাক। অ্যান্ড আপনাদের যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আপনাদেরকেও এটাই বলবো কি শীতকালে আমরা সবাই ছবি দেখতে ভালোবাসি। তো অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, তার মধ্যে এবার শহরে রিলিজ হচ্ছে। তো প্লিজ প্লিজ প্লিজ, অপশন অনেক আছে, সবকটাই কিন্তু ভালো ছবি, দেখতে হবে আপনাদেরকে, প্লিজ দেখবেন। অন্যদিকে এই প্রথম একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করায় বেশ এক্সাইটেড শাশ্বত চট্টোপাধ্যায়। আমি এতদিন তেমনভাবে দৌড় ঝাঁপ মারপিট কিছুই করিনি ছবিতে, এক প্রলয় একটুখানি ছাড়া। তো এই দুটো সেকশনকে উল্টো করতে হয়েছে আমাকে। এখানে এক্সপ্রেশন না দেওয়াটা প্র্যাকটিস করেছি, বাকি ছবিতে এক্সপ্রেশন দিয়েছি এতদিন ধরে। এটাতে এক্সপ্রেশন যাতে না দিই তার জন্য আমার ডিরেক্টর আমার মাথার উপরে খাড়া নিয়ে বসেছিলেন। এবং এই যে আমার এটা বাঙালি চেহারাটাকে একটু স্মার্ট করার জন্য শান্তনু পাল অনেক খেটেছেন, তার সঙ্গে আমরাও খেটেছি, আমিও খেটেছি। এবং এটা আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স, এবং শবরের মতো চরিত্রে আমি আগে অভিনয় করিনি, আর পরেও পাবো কিনা জানি না। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন পূরবী বাংলার পর্দায়। পূরবী বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।